স্পর্ধা একটু বেশি দেখিয়ে ফেললি না? বেশ করেছি। কলার ছাড়। আমার কথার জবাব চাই। আমি রাজনীতি বেছে নিলাম, এবার যা পারিস করে নে। আমার যখন মূল্যই নেই তাহলে বিয়ে করেছিস কেন? ও, মজা নিতে, ফুর্তি করতে? স্পর্শী, ভাষা সংযত কর। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই করতে পারলে আমি বলতে পারবো না? তোরা সবাই আমাকে পেয়েছিস নাকি? আমি তোদের খেলার পুতুল? মন মর্জি কিছুই থাকতে পারে না আমার। বাসা থেকে বলে মেনে নে, মেনে নে। আর তুই মূল্যই দিস না। আমি কুকুর, বারবার দুধসাই করবি আর তোর পদতলে পড়ে থাকবো? হ্যাঁ, এই এমিলির মতো আমাকে বিধবা দেখার জন্য রাজনীতি ছাড়বি না, তাই না? এমিলির বরের মতো রাস্তাঘাটে পড়ে মরার এত শখ? এবার বুঝলাম এত রাগের কারণ। বস, মাথাটা ঠান্ডা কর। আগে আমার পুরো কথাটা শোন। কিচ্ছু শোনার বাকি নেই আমার। থাক তুই তোর রাজনীতি নিয়ে। আজকের পর ভুলেও আমার সামনে আসবি না। যদি আসিস, আগে তোকে খুন করব, তারপর আমি বিষ খাবো। এ কথা বলে স্পর্শী রেগে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র বাধা দিল না। এত রাগের কারণ এতক্ষণে বুঝল রুদ্র। বিয়েটা নাকি মানেও না, আবার ওকে নিয়ে ভয়ও পায়। একেই বলে মেয়ে মানুষ, মুখে এক মনে আরেক। এ কথা ভেবে রুদ্র মুচকি হেসে গালে হাত বোলালো। চেঙ্গিস খানের নাতনির হাতে এত জোর, গালটা এখনো জ্বলে যাচ্ছে। নতুন নতুন বিয়ে করে বরদের নাকি আদর্শ হাকির কমতি থাকে না, অথচ সে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে দৃষ্টি গেল। পুরো রুমে বিরিয়ানি ছড়িয়ে ছিটিয়ে আছে। এভাবে খাবার নষ্ট করার অপরাধে শাস্তি দিতেই হবে। তাহলে পরবর্তীতে এমন করার আগে 10 বার ভাববে। বলার আগেই মুখের সামনে হাজার রকমের খাবার পেয়ে যায়, এজন্য বোঝে না ক্ষুধার জ্বালা, খাবারের মর্ম। মনে মনে এসব আওড়িয়ে ঝাড়ু এনে সব পরিষ্কার করে মুছল। আর চোখে দেখে এলো গেস্ট রুম বন্ধ থাকায় স্পর্শী ড্রয়িং রুমে বসে ভ্যাচ ভ্যাচ করে কাঁদছে। রাগ কমলে ঠিকই আসবে ভেবে রুমে এসে বিছানার উপর বসলো। ল্যাপটপ নিয়ে জরুরি ইমেল চেক করলো। পরবর্তী ইমেল ওপেন করতেই স্পর্শী দরজা আটকে দিল বাইরে থেকে। দরজা বন্ধ দেখে রুদ্র চট করে উঠে স্পর্শী নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু স্পর্শী সারা শব্দ পেল না। একটু পরে মেন দরজা খোলার শব্দ শোনা গেল। স্পর্শী বাইরে যাচ্ছে না তো? তাছাড়া মেন দরজা খুলবেই বা কেন? যদি এমনই হয় তবে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। থাপ্পড়ে মাথার ভূত ছুটিয়ে দিবে। বড্ড বেশি বাড়াবাড়ি করছে সে। এতক্ষণ নিজের রাগ কন্ট্রোল করলেও এবার অসহ্য লাগছে। রুদ্র পুনরায় ডেকে সাড়া না পেয়ে বাইরে যেতে নিষেধ করলো। ওর আদেশ অমান্য করে যদি যায়ও তবে ভয়ঙ্কর শাস্তি দিবে। চিৎকার করে একথা বলার পরেও স্পর্শী সাড়া পেল না। এখন ঘড়ির কাঁটা 12র ঘরে। এত রাতে বের হওয়াও রিস্ক। তাছাড়া এমিলি লোকসহ অন্য শত্রুরাও উৎপেতে আছে, সব সময় তাদের উপর নজর রাখছে। তারা যদি কোনোভাবে জানতে পারে স্পর্শী বাইরে, তাও একা, তবে তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। না, যেভাবেই হোক আটকাতে হবে। তারপর রুদ্র চট করে ফোন তুলে গেটের দারোয়ানকে কল করলো। দারোয়ান চেয়ারে হেলান দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছিল। ফোনে কল পেয়ে হুড়মুড় করে উঠে পরপর 2বার সালাম দিল। তখন রুদ্র সালামের জবাব নিয়ে জানিয়ে দিল স্পর্শীকে যেন বাইরে যেতে না দেয়। জোরাজোরি কান্নাকাটি, এমনকি সে মাটিতে শুয়ে গড়াগড়ি খেলেও না। ওর কথা শুনে দারোয়ান থতমত খেয়ে কিছু বলার আগেই কল কেটে ফোন রাখতেই বাইরের দরজা আটকানোর শব্দ পাওয়া গেল। তার মানে স্পর্শী যায়নি, ফিরে এসছে। এই মেয়ের শান্তি দিল না। অতঃপর আগে গজগজ করতে করতে সে এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় বসল। তোয়ালে নিয়ে মুখ কপাল ঘাড় মুছে ছুড়ল কোনায় রাখা বিন ব্যাগের ওপর। মানুষ 4টা বিয়ে করে 4টা বউ সামলায় কিভাবে? তার এক বউই কালঘাম ছুটিয়ে দিচ্ছে। 4টা বউ হলে 4 দিক থেকে প্যারা। একজনই বিয়ের সকাল রাত মিটিয়ে দিচ্ছে, আর লাগবে না বাবা। তখন দরজার কাছে কারো উপস্থিতি টের পেয়ে রুদ্র তাড়াতাড়ি দরজা খোল, নয়তো আজ তোর খবর আছে। কথা কি কানে ঢুকছে না? আমার ধৈর্যের পরীক্ষা নিস না স্পর্শী, এর ফল ভালো হবে না। তখন দরজার ওপাশ থেকে স্পর্শী ওর সমান তালে বলে উঠল, লাস্ট বার বলছি, আমি নাকি রাজনীতি? দরজাটাকে খোল, তারপর বলছি আমি। না। ওর মুখে না শুনে রুদ্র রাগে দুঃখে আর একটাও শব্দ ব্যয় করল না। চোখ মুখ শক্ত করে বসে রইল। কাফিকে একটা কল করতে গিয়েও ফোনটা রেখে দিল। বেচারা এখন বউ নিয়ে ঘুমোচ্ছে বোধ হয়। ওর মতো তো আর বিচ্ছু বউ কপালে জোটেনি, ঘুমোবেই তো। ওদিকে স্পর্শীও আর কিছু জিজ্ঞাসা করলো না।
দরজার ওপাশে দেওয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে, যেন সব কথা ফুরিয়ে গেছে। স্পর্শী বাসায় আছে জেনে রুদ্র এক গ্লাস পানি খেয়ে চুপ করে শুয়ে দরজা খোলার অপেক্ষা করতে লাগলো। তার এই অপেক্ষার পালা চলতেই থাকলো, ঘড়ির কাঁটাও এগুতে থাকলো। শুয়ে থাকতে থাকতে একটা সময় রুদ্রের চোখ জোড়ায় ঘুম নেমে এলো। ঠিক আধ ঘন্টা পরেই হঠাৎ তার ঘুম ছুটে গেল। তড়িঘড়ি উঠে দরজা খোলা নাকি পরখ করলো, না, এখনো খোলেনি দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তারপর চোখে মুখে পানি ঝাপটা দিয়ে রুমে এসে দাঁড়াতেই থমকে গেল। চোখে মুখে বিস্ময়। কম্পিত পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো দরজার কাছে। দরজার নিচ দিয়ে গড়িয়ে আসা লাল তরল হাতে নিয়ে পরখ করলো। পরখ করে বুঝলো এটা রক্ত। এখানে রক্ত এলো কোত্থেকে? স্পর্শী, স্পর্শী ঠিক আছে তো? সে উঠে দরজায় জোরে জোরে বাড়ি মেরে উচ্চস্বরে স্পর্শীকে ডাকতে থাকলো, কিন্তু এবারও সারা শব্দ পেল না। তাই বাধ্য হয়ে কাফিকে কল দিয়ে বাসায় আসার কথা জানা। রুদ্রের কণ্ঠস্বর শুনেই মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে, তাই সে রুমাকে নিয়ে রুদ্রের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। 10 মিনিটে তারা ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। কাফি সময় অপচয় না করে পিনকোড বসিয়ে দরজা আনলক করলো। এই পিন সে আর রুদ্র ছাড়া কেউ জানে না। তারপর তারা ভেতরে প্রবেশ করে রুদ্রের রুমের দিকে যেতেই স্পর্শীকে দেখে থমকে গেল। রুমা ইয়া আল্লাহ বলে আর্তনাদ করে স্পর্শীর কাছে দৌড়ে গেল। স্পর্শীর মাথাটা নিজের কোলে তুলে ডাকতে লাগলো। কাফি দ্রুত পানি এনে মুখে ছিটা দিয়েও কাজ হলো না। তখন রুদ্র জোরে দরজায় থাবা দিয়ে দরজাটা খুলতে বলল কাফিকে। কাফি দরজা খুলতেই রুদ্র বেরিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দরজার সামনে স্পর্শী অবচেতন হয়ে পড়ে আছে। ওর পাশে ধারালো ছুরি আর স্পর্শীর কাটা হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এইটুকু দেখে সে স্পর্শীকে কোলে তুলে হাঁটা ধরল। কাফি আর রোমা ফ্ল্যাটের দরজা বন্ধ করে ফোনে কল করতে করতে ছুটল রুদ্রের পিছু। তারপর তারা গাড়িতে উঠে দ্রুতই পৌঁছালো চেনা জানা কাছের হসপিটালে। পেশেন্টের অবস্থা দেখে ডাক্তারও তাৎক্ষণিক চিকিৎসা শুরু করলেন। ওটির দরজা বন্ধ হতে রুদ্র ওটির সামনে থাকা চেয়ারেই ধপ করে বসে পড়ল। শরীরে যেন বিন্দু শক্তি নেই। এই সামান্য কারণে এমন কিছু ঘটবে ভাবতেও পারেনি সে। যে মেয়েটা ছোট থেকে রক্ত দেখতে পারে না, সেই মেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এটা কি ঘৃণার বশে নাকি অভিমান? পূর্বেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এমন তো হয়নি। তবে আজ কেন? সে তো বোঝাতে চেয়েছে, বলতেও চেয়েছে। রাজনীতি কেন বেছে নিয়েছে তবুও? এমন নানান প্রশ্নে বিদ্ধ হয়ে চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে নিল। এত অবধি কত মানুষ মেরেছে তার ঠিক নেই। কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, কারো মাথাও ফাটিয়েছে, এমনকি মারতে মারতে মেরেও ফেলেছে কজনকে। তাদের রক্ত দেখে তো এমন হয়নি। তবে আজকে কেন স্পর্শী রক্ত দেখে শরীর অবশ হয়ে আসছে? এর আগে কখনো মনে হয়নি রক্ত ভয় পাওয়া জিনিস। তবে এই মুহূর্তে শরীরে ল্যাপটানো রক্ত দেখে ভয় লাগছে তার। মনে হচ্ছে তার বুকেই কেউ ছুরি চালিয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে তার হৃৎপিণ্ডটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে। গাড়িতে উঠেই তার রুমাল দিয়ে স্পর্শীর হাত বেঁধে দিয়েছিল, কিন্তু রক্ত পড়া থামেনি, বরং রুমাল ভিজে তার টি শার্টে রক্ত লেপটে গেছে। এই রক্তের দাগ যেন তার বুক কামড়ে ধরছে, অসহ্য ব্যথায় তোলপাড় করে দিচ্ছে তার বক্ষপাশ। তখন এক নার্স এসে জানালো রক্তের প্রয়োজন। পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ইমিডিয়েট রক্তের প্রয়োজন। এ কথা শুনে রুদ্র ফোনটা বের করার আগেই কাফি জানতে চাইল স্পর্শী রক্তের গ্রুপ কি। পূর্বের ঘটনায় জানা গেছে স্পর্শী রক্তের গ্রুপ সম্পর্কে। সে বলতেই কাফি জানালো তারও এ পজিটিভ রক্ত। তখন নার্স কাফিকে সঙ্গে যেতে বললে কাফিও হাঁটা ধরল, আর রুদ্র ওদের যাওয়ার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। এভাবে অনেক সমস্যা গড়ালো। রাত কেটে ভোরের আলো ফুটল। রক্ত দেওয়ার পর রুদ্র কাফিকে বাসায় পাঠিয়ে দিয়েছে, তার বিশ্রামের প্রয়োজন। কাফি রক্ত দিয়ে বের হওয়ার পরে সে খেয়াল করেছে রুমার ছটফটানি। মেয়েটা বড্ড বেশি ভালোবাসে কাফিকে। তার সামনে কিছু বলতে না পারলেও দেখেছে রুমার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। হয়তো ভেবেছিল রক্ত দিলে কাফি অসুস্থ হয়ে যাবে। তাদের কথা ভেবে রুদ্র সামনে থাকা স্পর্শী তার চোখের ঘুম কেড়ে নিয়ে মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। স্বার্থপরগুলো এমনই হয়, একজনের ঘুম কেড়ে নিয়ে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারে, হাসতে পারে, বাঁচতে পারে। একবারও ভাবে না অপর পাশের মানুষটা কেমন আছে, কেমন থাকবে, তারা আদৌ বাঁচতে পারবে তো। পৃথিবীর বুকে সবাই নিজ স্বার্থে উন্মাদ।
সামনে থাকা মেয়েটাও সেই দলের অন্তর্ভুক্ত, যদিও এখন বিপদমুক্ত সে। কেবিনে দেওয়া হয়েছে, পরনে হালকা পেস্ট রঙের হসপিটালের পোশাক, 2 হাতে ক্যানোলা করে স্যালাইন আর রক্ত যাচ্ছে, মুখ ফ্যাকাশে, কাটা স্থানে 8 থেকে 10টার মতো সেলাই পড়েছে। রুদ্র সেই হাতটার দিকে তাকিয়ে আছে। স্পর্শী এখনো অবচেতন, তবে বিজ্ঞ ডাক্তার জানিয়েছে 2-1 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। রুদ্র বসে বসে তার জ্ঞান ফেরার অপেক্ষা করছে। পরনে গতকালের রক্তমাখা টি শার্ট, চোখ জোড়া লাল টকটকে, মুখভঙ্গি পূর্বের মতোই স্বাভাবিক। তার অপেক্ষার পালা 3 ঘন্টা পরে। স্পর্শী টিপটিপ করে চোখ খুলে রুদ্রকে দেখে দৃষ্টি সরিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালেও তার চোখের কোনা বেয়ে গড়িয়ে যাচ্ছে অজস্র নোনা জল। তখন রুদ্র তার মাথায় হাত বুলিয়ে বলল, খুব ব্যথা করছে? কাঁদিস না, ঠিক হয়ে যাবে। জবাবে স্পর্শী হ্যাঁ না কিছুই বলল না, শুধু কাঁদতেই থাকলো। একটু পরে ডাক্তার এসে ইঞ্জেকশন পুশ করতে গেলেই তার কান্নার গতি বেড়ে গেল। রুদ্র ধরতে গেলে নিখুঁতভাবে তাকে সরিয়ে অন্যদিক মুখ ফিরিয়ে ডুকরে কেঁদে উঠল। রুদ্র শুধু চুপ থেকে দেখে যাচ্ছে তার কাণ্ড। তারপর ডাক্তার মেডিসিন লিখে দিয়ে সাবধানে থাকতে বলে চলে গেলেন। রুদ্র হাতের প্রেসক্রিপশনটা নিয়ে দরজার কাছে যেতেই স্পর্শী বাঁধভাঙা কান্না আটকে বলল, আমি নাকি রাজনীতি? এই কথা শুনে রুদ্র থমকে দাঁড়িয়ে গেল, তবে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো না স্পর্শীর দিকে। কয়েক সেকেন্ড পর সেভাবেই দাঁড়িয়ে জবাব দিল, রাজনীতি? রুদ্রের কথা শুনে স্পর্শী মুচকি হাসল, কষ্টমাখা মলিন হাসি, ছলছল চোখ। পুনরায় প্রত্যাখ্যান, তাও একবার নয়, পরপর কয়েকবার। অথচ রুদ্র মন রক্ষার্থে বলতে পারত, আমি শুধু তোকেই চাই স্পর্শী, শুধু তোকে। কিন্তু না, রুদ্র সেটা না করে পাষাণের মতো বারবার ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে তার কোনো মূল্যই নেই। সে থাকলেও যা, না থাকলেও তা। রাজনীতি তার কাছে সব। নিজে বেহায়া হয়ে সবার মন রক্ষার্থে তাকে নিয়ে সংসার শুরু করার কথা ভেবেছে। নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা, স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে রুদ্রকে নিয়ে ভাবার ইচ্ছে পোষণ করেছে। অথচ যার জন্য এত আয়োজন, সে তার পাশেও নেই, কাছে। তার করা সমস্ত আয়োজনই যেন বৃথা, নিরর্থক। তাছাড়া বাসার সবাই বলে মেনে নে, কিন্তু কাকে মেনে নিবে? যে তার নয় তাকে। সে তো চেষ্টা করছে, কিন্তু রুদ্র, সে চাইলেও এক পাও এগোচ্ছে না, ভাবছে না নতুন করে শুরু করার কথা। মুখ্য কথা, কে বা চায় বিধবা হতে? এমিলির মতো পরিস্থিতিতে পড়তে চাচ্ছে না বলেই রুদ্রকে বারবার বলছে রাজনীতি ছেড়ে দিতে। কি দরকার রাজনীতি করার? রাজনীতি ছাড়া মানুষ বাঁচে না। তাছাড়া রুদ্র তো এখন একা নয়, পরিস্থিতি মোতাবেক সেও জড়িয়ে গেছে রুদ্রের সঙ্গে। এখন নিজের কথা ভাবতে গেলে রুদ্রের নামও জড়িয়ে যাচ্ছে, আজ অথবা কাল। রুদ্রকে সে স্বামী হিসেবে মানতে বাধ্য। এজন্য চাচ্ছিল রুদ্র এসব ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর 5 জনের মতো ওরা সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকুক। কিন্তু সেটাও বোধহয় সম্ভব নয়, কারণ রুদ্র দিনকে দিন যেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তাতে আশা ভরসা নেই। কখন কি ঘটে তাও বলা যায় না। যাকে নিয়ে বাঁচার কথা ভাববে, সেই যদি গলা অবধি জলে ডুবে থাকে, তাহলে কিভাবে হবে? ভেবেছিল তার এমন পাগলামি দেখে রুদ্রের মনটা গলবে, কিঞ্চিত আলোর দেখাও মিলবে, কিন্তু ফলাফল শূন্য। পুনরায় প্রত্যাখ্যান হয়ে স্পর্শী একটা বাড়তি কথাও বলল না। দৃষ্টি ঘুরিয়ে নেত্রজরা বন্ধ করে রইল। সঙ্গে সঙ্গেই তার চোখের কার্নিশ বেয়ে ঝরে গেল অশ্রুফোঁটা। ওকে কাঁদতে দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল কেবিন থেকে। কেবিনের সামনেই নার্সরা বসিয়ে গালগল্পে মগ্ন। সামনের কেবিন থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে, সম্ভবত তার হাতে ক্যানোলা করা হচ্ছে। কেবিনের দরজার কাছে এক মহিলা মুখে আঁচল গুজে অসহায়ভাবে কাঁদছে। হয়তোবা ইনি সেই বাচ্চাটার মা। কলিজার টুকরো বাচ্চার কষ্ট সহ্য করতে না পেরে বাইরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে উকি মেরে দেখছে হয়েছে নাকি। তখন 2 জন নার্সকে কেবিন থেকে বের হতে দেখা গেল। তারা বের হয়ে বাচ্চাটার মাকে বলল, কাঁদতে কাঁদতে বাচ্চার দম আটকে গেছে, যান বুকে নিয়ে বুকে পিঠে থাবা দেন, আমরা একটু পরে এসে ক্যানেলা করে যাব। এ কথা বলে ওরা বিরক্ত মুখে রুদ্রের পাশ কাটিয়ে চলে গেল। দম আটকানোর কথা শুনে সেই মা দৌড়ে গেলেন বাচ্চাটার কাছে। মুহূর্তেই বুকের ধনকে বুকে নিয়ে চিৎকার করে কেঁদে উঠল। তবুও নার্সরা কেউ এগিয়ে গেলেন না। রুদ্র নার্সদের দিকে একবার তাকিয়ে নিজে গেল বাচ্চাটার কাছে। দরজা পেরিয়ে ঢুকতেই দেখা গেল 1 বছরের ফুটফুটে ছেলেকে। কাঁদতে কাঁদতেই দম আটকে গেছে, তবুও ক্যানোলা করা হয়নি। বাচ্চাটা শ্বাস নিতেও পারছে না, কাঁদতেও পারছে না।
হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। বাচ্চাটার মা বর্তমানে একা হসপিটালে আছেন। ওনার হাজবেন্ড ওষুধ আনতে গেছেন। কিছুক্ষণ আগে 3বার ক্যানোলার সুচ ফুটিয়েও বাচ্চাটার রক পাওয়া যায়নি। ফলে মাসুম বাচ্চাটা ভয়ে ব্যথায় মায়ের দিকে হাত বাড়াতেই নার্স ধমকে উঠে ভদ্রমহিলাকে। যা নয় তাই বলে বেরিয়ে যেতে বলে কেবিন থেকে। সেই অসহায় মা বাচ্চার ভালোর জন্যই কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। আর নার্স চেপে ধরে ক্যানোলা করায় বাচ্চা ভয়ে কাঁদতে কাঁদতে দম আটকে যায়। এই অবস্থা দেখে তারা চেষ্টা চালাতে থাকে। যখন দেখে দম আসছেই না, তখন বাচ্চাটাকে কোলে না তুলে নার্স ভদ্র মহিলাকে বুকে পিঠে থাবা দিতে বলে চলে যায়। বাচ্চার অবস্থা দেখে বাচ্চার মা দিশা না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তাও নার্সগুলো শুনেও এগিয়ে আসে না, বরং চায়ের কাপে চুমুক দিয়ে একে অন্যকে জিজ্ঞাসা করে আজ দুপুরের লাঞ্চে কে কি এনেছে। রুদ্র কেবিনে প্রবেশ করে আগে বাচ্চাটাকে বুকে তুলে নিল। তারপর বাচ্চাটার মাথা কিছুটা নিচু করে উপর করে শুয়ে পিঠে বেশ কয়েকবার চাপড় মারল। এতে বাচ্চার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। অনেক সময় ট্র্যাকিয়া বা শ্বাসনালীতে খাবার আটকে গেলে শিশুরা কাঁদতে বা কথা বলতে পারে না। তখনই এই পন্থা অবলম্বন করতে হয়। দম ফেরার পর বাচ্চা তার মায়ের বুকের সঙ্গে লেপ্টে আছে, থেমে থেমে হেঁচকি তুলে কাঁদছে। রুদ্র ওই মহিলাকে কেবিনে থাকতে বলে সে বাইরে গেল। নার্সরা খাতাতে কী সব লিখতে ব্যস্ত, তবে তাদের গল্প থেমে নেই। যে নার্স দুটো বাচ্চার হাতে ক্যানোলা করেছিল, রুদ্র তাদের একজনকে গিয়ে, ম্যাম, আপনার নামটা জানতে পারি? আমার নাম আপনাকে বলতে যাব কেন? আশ্চর্য! প্রয়োজন না থাকলে জানতে চাইতাম না নিশ্চয়ই। আমার নাম দিয়ে কি প্রয়োজন সেটা বলেন। আপনাকে খুব পছন্দ হয়েছে, বিয়ে করব, তাই নাম ঠিকানা জেনে নিচ্ছি। আপনি কি মজা করছেন? আপনি কি আমার শালি লাগেন? বলবেন নাকি অন্য উপায়ে জেনে নিব? আমার নাম রুবাইদা। ধন্যবাদ। এ কথা বলে রুদ্র সেখানে দাঁড়িয়ে কাউকে কল করলো। 2বারের বেলায় রিসিভ করলো ফোনের অপর পাশের ব্যক্তিটি। রবি তখনও রুদ্রকে আর চোখে দেখতে ব্যস্ত। অন্য নার্সরাও নিজেদের মধ্যে গুজুর গুজুর করছিল। অদূরে দাঁড়িয়ে রুদ্র কাউকে বলে উঠল, হ্যাঁ আতিক, রুদ্র বলছি। শোন, বর্তমানে তোর হসপিটালেই আছি। 3 তলার 303 নম্বর কেবিনের সামনে যে রিসিপশন আছে, সেখানকার একজন নার্স রুবাইদা, সবাই নাকি রুবি নামে চিনে। ওনাকে এই মুহূর্তে যদি সাসপেন্স না করিস, তোর আর ঈশিতার পিক ভাইরাল করে দিব। কোন পিক মনে আছে তো? আর তুই তো জানিস আমি অকারণে মজা করি না, তাই মজা ভেবে বসে থাকিস না। সময় মাত্র 5 মিনিট, রাখছি। এ কথা বলে রুদ্র কল কেটে দিল। রুবির সহ বাকি নার্সরাও হতভম্ব তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই রুবির সাসপেন্ডের আদেশ চলে এলো। আতিক খতিয়ে দেখার আগেই রুবির বিদায়ের ঘন্টা বাজিয়ে দিল। তারপর রিসেপশনে সিসি ক্যামেরা থেকে পুরো ঘটনা দেখে উপস্থিত 2 জন নার্সকে সাসপেন্ড করা হলো। যাদের কাজ সেবা করা, তাদের এমন হেলা আতিকের সহ্য হলো না। বিশেষ করে কোনো বাচ্চার কষ্ট দেখতে পারে না সে, কারণ তার প্রথম বাচ্চা মারা গেছে চিকিৎসার অভাবে, মূলত ডাক্তার ও নার্সদের অবহেলাতে। সেদিনের পর জেদ ধরেই এই হসপিটালের সৃষ্টি। বারংবার বলাও আছে, এখানে কোনো বাচ্চাকে অবহেলা করা যাবে না, কোনো পরিস্থিতিতেই না। অথচ রবি মুহূর্তেই এই খবর হসপিটালে ছড়িয়ে গেল। সকলে ধিক্কার জানালো তাদের। এই সুযোগে ভুক্তভোগীরা কথা শোনাতে ছাড়ল না। পরিশেষে সব হিসাব নিকাশ বুঝিয়ে 2 নার্সকে তখনই বিদায় করা হলো। আর এই বাচ্চার চিকিৎসার দায়ভার আতিক নিজে নিল। তখন রুদ্র স্পর্শীর কেবিনের বাইরে দাঁড়িয়ে ওই ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিল। একটু পরে কাফিয়ার রুমা এলো। তারা স্পর্শীর খোঁজ খবর নিল। তারপর 2টো ব্যাগ এগিয়ে দিয়ে বলল, রুদ্রের জন্য ড্রেস আর খাবার নিয়ে এসছে। স্যালাইন শেষ না হলে স্পর্শী খেতেও পারবে না। কখন স্যালাইন শেষ হবে ঠিক নেই, তাই তারা রুদ্রকে খাওয়ার জন্য জোরাজোরি করলো। গত রাত থেকে রুদ্র খাওয়ার তো দূর, পরনের টি শার্ট অবধি বদলায়নি। কালো টি শার্টের কারণে রক্তের দাগটাও বোঝা যাচ্ছে না। কাফি আর রুমা জোরাজোরি করেও রুদ্রকে খাওয়াতে পারল না। শুধু ড্রেস নিয়ে কেবিনের ওয়াশরুমে গিয়ে ড্রেস বদলে নিল। তারপর নার্সদের বলে দিল রুমা আর স্পর্শীর সমস্যা হলে দেখতে। তার বলার ধরনে নার্সরা বিরক্ত হলেও মুখে হাসি ফুটিয়ে আশ্বস্ত করল। এখানে রুদ্রবাদে অন্য কেউ হলে খ্যাক করে বলেই ফেলতো, এতই যখন দরদ তাহলে বউকে কাঁধে করে নিয়ে গেলেই তো পারেন। কিন্তু মুখ ফুটে বলার সাহস কারোরই হলো না।
তাছাড়া আজকে যা ঘটলো, ভুলেও এ কাজ করার কথা ভাবাও যাবে না, নয়তো তাদের অবস্থাও রুবির মতো হবে। তখন রুদ্রের ফোনে কল এলো। তাকে এখনই বের হতে হবে, হাতে বেশি সময়ও নেই। তো রুমাকে সাবধানে থাকতে বলে রুদ্ররা দুজন বেরিয়ে গেল। তাদের যেতে দেখে রুমা স্পর্শীর কেবিনে প্রবেশ করলো। ওর হাতের ব্যাগ রেখে আস্তে করে বসলো স্পর্শীর শিয়রে। স্পর্শী ঘুমে কাঁদা, ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন, তাই বাইরের চেঁচামেচিতেও ঘুম ভাঙেনি তার। নয়তো রবির কান্নাকাটি শুনে ছুটে বেরিয়ে আসতো। মেয়েটা বড্ড বেশি চঞ্চল, আর চঞ্চল মেয়েটিকে আদরে ছানার মতো আগলে রাখিয়ে তাদের বাসার মানুষ, কি সৌভাগ্য। রুমা স্পর্শীর ব্যান্ডেজ করা হাত দেখে হাসল। রুদ্র সারা রাত এই হাতটা ধরেই বসেছিল, কত চুমু খেয়েছে কে জানে। এসব ভেবে রুমা স্পর্শীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভাইয়া ঠিকই বলে, বড্ড অবুঝ তুমি স্পর্শী। হয়তো অনেক আগে ভাইয়ার চোখের ভাষায় মন পড়তে সক্ষম হতে, বুঝে ফেলতে কঠিন হৃদয়ের পুরুষটার শুধু মন নয়, পুরো অস্তিত্বে মিশে আছো তুমি। এই কথা বলে রুমা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। স্পর্শীর ঘুমটা যাতে না ভাঙে তাই সে কেবিনের বাইরে এসে দাঁড়ালো। নতুন পেশেন্টরা এসে কেবিন দখল করছে, তাদের আত্মীয় স্বজন ছোটাছুটি করছে পেশেন্ট নিয়ে। তো রুদ্র যাওয়ার আগে পরিচয় করিয়ে দিয়েছে পাশের কেবিনের এক ভদ্র মহিলার সঙ্গে। সে গিয়ে সেই ভদ্র মহিলার কাছে এগিয়ে গেল। তারপর কি যেন ভেবে পুনরায় কেবিনে ফিরে এলো। রুদ্রের আমানত স্পর্শী, তাকে আমানতের খেয়াল রাখতে এখানে রেখে গেছে। তার উচিত হবে না স্পর্শীকে একা রেখে যাওয়া, কারণ রুদ্র আর কাফির শত্রুর শেষ নেই। কখন কিভাবে স্পর্শীর ক্ষতি করে ফেলে, তখন রুদ্রকেই বা কি জবাব দিবে। তাছাড়া কাফিও বারবার বলে গেছে নিজেদের খেয়াল রাখতে, ওদের কিছু হয়ে গেলে নাকি তারাও বাঁচবে না, একেবারে নিঃশেষ হয়ে যাবে। এ কথা ভেবে সে কেবিনে ঢুকে দরজা ভালোভাবে লক করলো। তারপর পাশের বেডে শুয়ে উপন্যাসের পিডিএফ নামিয়ে পড়তে মন দিল। এর কিছুক্ষণ পর তার ফোনে টুং করে মেসেজ এলো। রুমা বোন আমার, স্পর্শীর হাতের দিকে নজর রেখো, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে না যায়, কেমন? উক্ত মেসেজ পড়ে রুমা হেসে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তোমার বরটা আসলেই বউ পাগল। এমিলির সাদা শাড়ি পরে সাংবাদিকদের সামনে বসে কাঁদছে। কিছুক্ষণ আগে তার প্রাণের স্বামীর দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। রাজনীতিবিদরা দলে দলে এসে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এই সুযোগে সাংবাদিকরাও ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে যাচ্ছে। চতুরতার সঙ্গে কখনো সে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে, কখনো বা এড়িয়ে যাচ্ছে। লাইভ দেখাচ্ছে সেই দৃশ্য। ভিডিওটা দেখিয়ে কাফি ড্রাইভ করতে করতে বলল, কে মেরেছে, কেন মেরেছে জেনেও এমিলির অভিনয় দেখে আমি অবাক না হয়ে পারছি না। রুদ্র একথা জবাব দিল না। সে এক মনে বাইরের দিকে তাকিয়ে ভাবছে। রুদ্রের থেকে জবাব না পেয়ে কাফি গলা পরিষ্কার করে পুনরায় বলল, অভিনয় করে কাঁদলেও চোখের পানি সত্যি মনে হচ্ছে। কান্না করার জন্য চোখে কিছু দিয়েছে নাকি? রুদ্র এবারও নিশ্চুপ। তবে বিধবা সাজে কিন্তু ভালোই দেখাচ্ছে এমিলিকে, তাই না স্যার? এ কথা শুনে রুদ্র সিটে হেলান দিয়ে চোখ বন্ধ অবস্থায় বলল, রুমাকে কি বলতে হবে আজকাল বাইরের মেয়ের দিকে নজর দিচ্ছ? সরি স্যার, এই ভুল আর কখনো হবে না। এ কথা বলে কাফি সেই যে মুখ বন্ধ করলো, অকারণে আর একটাও বাড়তি কথা বলল না। গাড়ি চলছে নিজ গতিতে। হঠাৎ রুদ্র গাড়ি থামাতে বলে চট করে গাড়ি থেকে নামলো। তারপর কাফিকেও নামিয়ে হসপিটালে যেতে বলে সে নিজে বসলো ড্রাইভিং সিটে। কাফি হতবাক হয়ে কিছু বলার আগে রুদ্র গাড়ি নিয়ে ছুটল ঢাকার উদ্দেশ্যে। আজকাল রুদ্রের মতিগতি কিছুই বুঝে না কাফি। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সে চলল হসপিটালের পথে। আধা ঘন্টা পর হসপিটালে পৌঁছেই পড়ল আরেক বিপাকে। স্পর্শী ঘুম থেকে উঠে জেদ ধরেছে এই মুহূর্তে বাসায় ফিরবে। তাকে তারা কোনোভাবে বুঝিয়ে রাখতে পারছে না। এদিকে রুদ্রর ফোন বন্ধ। স্পর্শীর কান্নার গতি বেড়েই চলেছে। পরে বাধ্য হয়ে কাফি ছুটল ডাক্তারের কাছে। অনেক রিকোয়েস্ট করে ডাক্তারের পরামর্শে স্পর্শীকে নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে স্পর্শী রুমার সাহায্যে গোসল সেরে ভদ্র মেয়ের মতো খাবার খেলো। তারপর ওষুধ খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখায় মন দিল। তখন বাজে বেলা ৩টা। তারপর বাকি সময়টুকু টিভি দেখে রুমার সঙ্গে গল্প করে বই পড়ে তার বাকি সময়টুকু কাটল। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে রাত নেমে এলো। কাফিয়া রুমার সঙ্গে রাতে খেয়ে পুনরায় রুদ্রের রুমে ফিরে। এই সময়টুকুতে সে ভুলেও রুদ্রের কথা জিজ্ঞাসা করেনি। তবে রুমা জানিয়েছে সে নাকি জরুরি কাজে কোথাও গেছে। স্পর্শী রুমের লাইট বন্ধ করে অনেক সময় জানালার সামনে দাঁড়িয়েছিল। তারপর শরীর যখন আর কুলুচ্ছিলই না,
তখন গিয়ে শুয়ে পড়ল। অন্ধকার রুমে শুয়ে থাকতে থাকতে সে ঘুমে তলিয়ে গেল। একটু পরে রুমা এসে তাকে দেখে মেসেজ করে রুদ্রকে জানিয়ে দিল। তারপর রুমাও সব ঠিকঠাক করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। এভাবে সময় কাটতে থাকলো। রাত গভীর হতে লাগলো। মাঝরাতে স্পর্শী যখন শুনতে পেল কারো বিড়বিড় করা কথা, ঘুমের ঘোরে তেমন পাত্তা দিল না। একটু পরে কারো নিঃশ্বাস এসে বাড়ি খেলো তার চোখে মুখে, এবং শুনতে পেল কেউ বলছে, জানতাম রুমা একা সামলাতে পারবে না। এমনি কাফিকে পাঠিয়েছি আমি। সারাদিন টেনশনে কেটেছে আমার। অথচ এনাকে দেখো, নাক ঘুমে আরামসে ঘুমাচ্ছে। সারাদিন কি করলাম কি খেলাম খোঁজ নেওয়া তো দূর, একটা কল করার প্রয়োজন মনে করে না। তার বলা কথা শেষ হতেই স্পর্শী হাত রাখলো সেই মানুষটার ঘাড়ে। আচমকা হামলে পড়ল সেই মানুষটার ঠোঁটের উপর। সারাদিনের রাগ তুলতে রাগে জিদে সজোরে কামড়ে ধরল রুদ্রের ঠোঁট। তখনই রুদ্র টের পেল নোনতা স্বাদ, অর্থাৎ ঠোঁট কেটে গেছে। সেই সঙ্গে স্পর্শী খামচে ধরেছে তার শার্ট এবং পিঠে বসিয়ে দিচ্ছে ধারালো নখ। আকস্মিক আক্রমণে রুদ্র নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পরক্ষণে কিছু ভেবে হাল ছেড়ে দিল। সমস্ত ব্যথা সহ্য করে স্পর্শীকে রাগ মেটানোর সুযোগ করে দিল। তখনও স্পর্শী রুদ্রের ঠোঁট কামড়ে ধরে আছে। তারপর যখন সে দেখল রুদ্র বাধা দিচ্ছে না, তখন সে ছেড়ে দিল। ছাড়া পেয়ে রুদ্র সরল না, বরং স্পর্শী দুই হাত শক্ত করে চেপে ধরে শুষে নিতে থাকলো স্পর্শীর ঠোঁট। স্পর্শী তাকে যত জোরে কামড় দিয়েছে, রুদ্র তাকে তত সফটভাবে কিস করছে। বেশ কয়েক মিনিট এমন অত্যাচার করার পর রুদ্র তাকে ছেড়ে পাশে শুয়ে পড়ল। স্পর্শী হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আচমকা একটা কথা মনে হতে স্পর্শীর গা গুলিয়ে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে নিল। পাশ ফিরে বিরক্তির নজরে তাকায় রুদ্রের দিকে। রুদ্রের ঠোঁটে রক্ত ছিল, সেই রক্ত কোথায় গেল? বোধহয় ওর পেটেই গেছে। এ কথা ভেবে ছি ছি করে ওঠার আগে রুদ্র হ্যাচকা টানে তাকে বুকের ওপর ফেলল। অতঃপর বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে মুছে নিল স্পর্শীর রাত ভেজা ঠোঁট। তখনও তার ওষ্ঠকোণে দুষ্টু হাসি, মনে দুষ্টু ভাবনা। ঠোঁটে রুদ্রের ছোঁয়া পেয়ে স্পর্শী ভীষণ বিরক্ত হলো। ঝামটা মেরে হাতটা সরিয়ে দিয়ে উঠতে চেষ্টা করলো। তখন রুদ্র তার কোমর চাপটে কামড়াকামড়ি না করে ডিপলি কিস চাস বললেই হতো, না করতাম নাকি? তুই বল, একমাত্র বউয়ের আবদার অপূর্ণ রাখতে পারি? তুমি আসলে অসভ্য। ছাড়ো ছাড়ো বলছি। অসভ্যের দেখেছিস কি? এই পথের যাত্রা কেবল শুরু। উফ, অতিরিক্ত কথা বলো তুমি। রাগের মাত্রা হাই ভোল্টেজে কেন বলবি তো নাকি? রাগ করবো কেন? খেয়ে আর কাজ নেই আমার। তাহলে চল আমার শখটা পূরণ করেই ফেলি। কোন শখ? আমার শখ, আমার বেডরুম ভর্তি বউ আর ড্রয়িং রুম ভর্তি ছানাপোনা থাকবে। তাদের নিয়ে একসঙ্গে ঘুরতে বের হব, সুখে দিন কাটাবো। কত মজা হবে। তারপর এতগুলো বাচ্চা পয়দা করার পর তোমার শত্রুরা তোমাকে মেরে রাস্তায় ফেলে যাবে। তোমার অবর্তমানে তারা গাছতলায় গিয়ে আশ্রয় নেবে, ক্ষুধার তাড়নায় কাঁদবে, আর বউগুলো নিজ স্বার্থে জীবন সঙ্গী খুঁজে ভেগে যাবে। পরিশেষে তোমার ছানাগুলো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে, টোকাই উপাধি পাবে। দারুণ হবে না? ধুর, দিলি তো আমার শখের 12টা বাজিয়ে। যা সত্যি তাই তো বললাম। ধন্য করলি। তা হাতের কি অবস্থা এখন? ব্যথা আছে? জেনে লাভ নেই, বাদ দাও। আচ্ছা, কখনো তোর মন বলে না আমার সঙ্গে মৃদুস্বরে কথা বলতে? সারাদিন পর বাসায় ফিরে যদি বউ খ্যাচ করে, তাহলে কার ভালো লাগে? যে আমার নয় তার সঙ্গে কি ভালো কথা থাকতে পারে? আমি তোর না তো কার? কবুল বললেই কেউ হওয়া যায় না। এই, কেউ বলতে আসলে কি বোঝাচ্ছিস? স্পষ্ট করে বল। আপন মানুষ, একান্ত নিজের মানুষ। মন চাইলে শুধু আপন নয়, প্রাণপ্রিয় ও হওয়া যায়। এজন্য নিজেদের আগ্রহ থাকা লাগে, যেটা তোর নেই। হবে কি না তাও সন্দেহ। আচ্ছা আমাকে এটা বল, আমরা কি ঝগড়াই করে যাব আজীবন? এভাবে আর কতদিন? আমাদের সম্পর্কটা স্বাভাবিক করা যায় না? আসলেই কি যায় না? এমন চলতে থাকলে আমাদের সম্পর্কের আরও অবনতি হবে। আমাদের বাসার মানুষগুলো হতাশ হবে, কষ্ট পাবে। একটু স্বাভাবিক হয়ে ওঠো না স্পর্শী, প্লিজ। প্রতিদিন মেজমা কল করে আর আমাকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে মিথ্যা কথা বলতে যেন আমরা কত সুখী। মেজমাকে মিথ্যা বলতে আমার ভীষণ খারাপ লাগে। রুমাকেই দেখো, কাফিকে ছাড়া কিছু বোঝে না। মেয়েটা পাগলের মতো ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে,
কাফি কোথাও গেলে প্রতিনিয়ত ফোন করে খোঁজ নিবে, কি করছে, কি খাচ্ছে, আরও কতই সুন্দর তাদের সম্পর্কটা। যদি কোনো কারণে কাফি কল রিসিভ না করে তখন আমাকে মেসেজ করে, ভাইয়া প্লিজ দয়া করে এইটুকু বলুন সে সুস্থ আছে, ভালো আছে। তাহলে ভাব ঠিক কতটা ভালোবাসলে এমন উতলা হওয়া যায়। ভালোবাসা তখনই সুন্দর যখন সঠিক মানুষটা পাশে থাকে, আর সুন্দর জিনিসটা নিজের মতো করে সুন্দর করে নিতে হয়, সযত্নের প্রলেপ লাগিয়ে আগলে রাখতে হয় নিজ যতনে। তাকে সবসময় বোঝার চেষ্টা করতে হয়, ভালোবাসতে হয়, তবেই না সম্পর্ক মধুর হয়। অথচ আমার বউটাকেই দেখ, সে আমার খোঁজ নেওয়া দূর, আমাকে নিয়ে সুস্থ চিন্তাও করতে পারে না। শুধু রাজনীতি করার অপরাধে কাঠগড়াতে দাঁড় করিয়ে নানান রকমের অভিযোগ দায়ের করে, আমার বাঁচা মরা নিয়ে পড়ে থাকে। তাকে আমি কিভাবে বোঝাই, যার যেভাবে মৃত্যু লেখা আছে সে সেইভাবেই মৃত্যুবরণ করবে। মৃত্যুর খেলা স্বয়ং সৃষ্টিকর্তার হাতে, এখানে কারোর হাত নেই। কিন্তু সেই পাগলিটা তো আমার কথা বোঝেই না, আর বোঝাতে গেলেও আমাকেই ভুল বুঝে। এমনকি এসব ভেবে আমাদের বর্তমান সময়টুকু নষ্ট করে ফেলছে। আদৌ কি এটা ঠিক হচ্ছে? তোমার কাছে রাজনীতি যদি সব, শুধু শুধু আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ কেন? বোকার মতো রাজনীতির সঙ্গে নিজের তুলনা করিস কেন? রাজনীতি রাজনীতির জায়গায়, তুই তোর জায়গায়, এখানে তুলনা আসছে কোথা থেকে? রাজনীতি হচ্ছে আমার পেশা, আর তুই হচ্ছিস আমার নেশা। আমার কাছে নেশা ও পেশা দুটোই ভিন্ন স্থানের বাসিন্দা। তাছাড়া আমারই যখন সমস্যা হচ্ছে না, তোরও তো হওয়ার কথা নয়। মোদ্দা কথা, গত রাতে যে অঘটন ঘটালি, এ কাজটা কোন যুক্তিতে করলি? আমার পুরো কথাটা শুনে না হয় সিদ্ধান্ত নিতি। এখন কে কষ্ট পাচ্ছে? রাগের বশে নেওয়ার কোনো সিদ্ধান্ত সুফল ডেকে আনে না। এর জন্য এই কথাটা এখনো বাসার কাউকে জানাইনি। ভেরি গুড, বুদ্ধি তো ভালোই আছে, শুধু কাজে লাগাস না। আর একটা কথা, আমার সঙ্গে থাকতে হলে আমার ভালো খারাপ সব মেনেই থাকতে হবে, নয়তো বাপের বাড়ির রাস্তা মাপ। আমার বাপ তোমার কে? শ্বশুর। তোর শ্বশুরকে নিয়ে এভাবে কথা বলতে লজ্জা লাগছে না? আশ্চর্য, আমি কি ওনাকে চুমু খেতে চেয়েছি নাকি জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছি যে লজ্জা লাগবে? তুমি আসলেই জাতা। এই কথা বলে স্পর্শী জোর করে নিজেকে ছাড়িয়ে উঠে বসল। এই বেহায়া পুরুষের মুখে কিচ্ছু আটকায় না, নয়তো এমন কথা বলতে পারে? তার কাছে ভদ্র কথা আশা করা বোকামি। এখন রাত 2:03। স্পর্শীর হালচাল দেখে রুদ্র উঠে রান্নাঘরে গেল। ওভেনে খাবার গরম করে প্লেট ভর্তি খাবার এনে স্পর্শীকে টেনে তুলে বিছানায় বসালো। তারপর সে যত্ন করে স্পর্শীর মুখে খাবার তুলে দিয়ে নিজেও খেতে লাগলো। আজও আসার সময় বিরিয়ানি এনেছে, এমনকি এখন খাইয়েও দিচ্ছে নিজের হাতে। স্পর্শী টু শব্দ করছে না, ভদ্র মেয়ের মতো খাচ্ছে চুপটি করে। খেতে খেতে গত রাতের কথা ভেবে আপন মনে ওর অশ্রু ঝরতে লাগলো। আফসোস করতে থাকলো মনে মনে, প্রিয় অপ্রিয় যেই হোক, কারো মুখের খাবার ছুঁড়ে ফেলা উচিত নয়। অথচ সে রাগের বশে গত রাতে তাই করেছে। তখন রুদ্র চাইলে তাকে লাগাতার থাপড় মেরে থামাতে পারত, কিন্তু এখন অবধি ছাড় দিয়ে যাচ্ছে রুদ্র। তবে খাবার ছুঁড়ে ফেলার অন্যায় আর কখনো করবে না সে, কখনো না। তাকে কাঁদতে দেখে রুদ্র লোকমা দিতে গিয়েও থেমে গেল। তারপর স্বাভাবিকভাবে জিজ্ঞাসা, খেতে ইচ্ছে করছে না বললেই হয়, বোকার মতো কাঁদছিস কেন? এ কথার জবাব দিল না স্পর্শী। অনেক কষ্টে খাবার গিলে উচ্চারণ করলো, সরি। সরি কেন? গত রাতে খাবার নষ্ট করেছি, এটা করা উচিত হয়নি, আর এমন করব না, প্রমিস। এভাবে যদি আমাকেও একটু বুঝতি তাহলে। আমি চাওয়াটা কি খুব বেশি? আমি তোমার সঙ্গে থাকতে চাই বলেই তোমার সুরক্ষার জীবন চাই। তুমি কেন বুঝছো না রাজনীতিবিদদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ? আজ রাতে তুমি তোমার অধিকার বুঝে নাও, আর রাজনীতি এসব ছেড়ে দাও। লাভ নেই, একবার দলে নাম উঠে গেলে সেখান থেকে ফেরা মুশকিল। আর এসব চিন্তা করতে কে বলেছে তোকে? তোর দায়িত্ব আমাকে ভালোবাসা। তুই তোর দায়িত্বে অটল থাক, বাকিটা আমি বুঝে নিব। এ কথা বলে রুদ্র খাবার শেষ করে প্লেট রেখে ফিরে এলো। তারপর কেউ আর কোনো কথা বাড়ালো না। দুজন দুপাশে ফিরে শুয়ে পড়ল। সময় গড়ায় সঙ্গে সঙ্গে তাদের চোখেও ঘুম নেমে এলো। পরের দিন সকালে স্পর্শী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। রুমা বোধহয় আগেই ঘুম থেকে উঠে গেছে। সে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে পা দিতে দাদিমাকে দেখে চমকে উঠল।
দাদিমা চা খেতে খেতে রুমার সঙ্গে কথা বলছে। দাদিমাকে দেখে স্পর্শী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরল। খুশিতে দাদিমার গালে কয়েকটা চুমু দিয়ে খিলখিল করে হেসে উঠল। দাদিমা নাতনির হাতে থাবা মেরে মুখ ঝামটা মেরে বললেন, সারা রাতে স্বামীর আদর খাইয়া এখন আইসো পিরিত দেখাইতে সরসর কইতেছি। বুড়ি যে স্বামী দিস সেই আদর করে না, খালি ধমকের উপরেই রাহে। এক ফোটাও ভালোবাসে না আমারে। এই স্বামী লাগবো না, তুমি এই দারে হাতে বেচা নতুন স্বামী আইনা দাও। এ কথা বলে স্পর্শী পুনরায় খিলখিল করে হাসতে লাগলো। নাতনির কথা শুনে দাদিমা হেসে উঠে নাতনিকে জড়িয়ে ধরলেন। রুমা রান্নাঘরে দাঁড়িয়ে তাকিয়ে আছে স্পর্শীর হাসি মুখের দিকে। এই বাসায় এসে স্পর্শী হেসেছে বলে মনে হয় না, অথচ দাদিমাকে পেয়ে কত খুশি সে। তার এই হাসি ফিরিয়ে আনতে রুদ্র তার কাজ সেরে ঢাকা গিয়ে দাদিমাকে নিয়ে এসছে। তবুও এই মেয়ের কত অভিযোগ রুদ্রের প্রতি। দাদি নাতনির গল্পের শেষ নেই। তারা সোফায় বসে গল্প করেই যাচ্ছে। স্পর্শী কাশিম বয়রা থেকে শুরু করে চেনা পরিচিত সকলের খোঁজ নিচ্ছে। এক পর্যায়ে কথায় কথায় স্পর্শী দাদিমাকে জড়িয়ে ধরে অভিমানী সুরে বলল, জানো এখানে একটুও ভালো লাগে না, তুমি এসে খুব ভালো করেছো। যাওয়ার সময় আমাকেও নিয়ে যাবে। তো স্বামী গিয়ে আনছে আমারে, দাদু ভাইয়ের নাকি কি জরুরি কাজ আছে, 10 দিনের লাইগা কোন হানে যাবে। কোথায় যাবে? তা তো কই নাই মোরে, তাই শুনছি দাদু ভাই ভোটে দাঁড়াইব। এ কথা শুনে স্পর্শী দীর্ঘশ্বাস ছাড়ল। এত পাগলামি করে কি হলো? না সে কিছু বোঝাতে পারলো আর না শুধরাতে পারলো। সবই তো বৃথা গেল। যাবেই তো, কারণ রুদ্র তো হচ্ছে লাগাম ছাড়া ঘোড়ার ন্যায়। তাকে এত সহজে বশে আনাও যাবে না। এজন্যই তাকে দুর্বল করতে হবে, পোষ মানাতে হবে, সম্পর্ক গভীর করতে হবে, ভালোবাসা জাগাতে হবে, নতুবা এই শক্ত হৃদয়ের মানবকে বশে আনা সম্ভব নয়। এভাবে যেহেতু কাজ হচ্ছে না, সেও আর বৃথা চেষ্টা করবে না, তবে অন্য পন্থা অবলম্বন করবে। সঙ্গে ওদের সম্পর্ক সহজ করার আপ্রাণ চেষ্টা করবে। সত্যি সত্যিই তো এভাবে চলতে পারে না, এর সমাপ্তি টানা প্রয়োজন। হয়তো এর আগে এভাবে ভাবেনি, কিন্তু এখন ভাবছে, চিন্তা করছে। মুখ্য কথা, মানুষটা যখন একান্তই তার, তখন ভাবনাগুলোও তার। এবার থেকে যা হবে হাসি মুখে মেনে নিবে। জীবনটা আসলেই ছোট। আগামীর কথা ভেবে বর্তমানকে তিক্ত করে ফেলছে সে, যেটা বোকামি ছাড়া কিছুই নয়। অথচ এর আগে তার মস্তিষ্কে এটা খেলেনি। আজকের দিনটার কাজই ভবিষ্যতের বার্তা বহন করবে। গত দুদিন আরও একটা কথা, অনেকই কথা ভেবেছে। আর রুদ্র ঠিকই বলেছে, মৃত্যু সৃষ্টিকর্তার হাতের খেলা, এখানে কারো হাত থাকে না। যার যেভাবেই মৃত্যু লেখা আছে সে সেভাবেই মৃত্যুবরণ করবে। রুদ্র ছাড়াও পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা রাজনীতিতে পাকাপোক্তভাবে যুক্ত। তাদের প্রিয় মানুষ আছে, আপনজনও আছে। মৃত্যুর ভয়ে তারা পিছিয়ে যাচ্ছে, না নিজেকে সরিয়ে নিচ্ছে। তবে সে কেন নিবে? কোন যুক্তিতে নিবে? আর রইল ভালোবাসার কথা, যে পাশে থাকার, সে সব পরিস্থিতিতেই পাশে থাকবে। যার হৃদয়ে নিগুড় প্রেমের প্রণয় কুঠুরি থাকে, সে রাজনীতির ভয়ে ভালোবাসতে ভয় করে না, অজুহাত দায়ের করে না। এসব কথা ভেবে সে একটাই উত্তর পেয়েছে, নিজের স্বাভাবিক হও, বাকিটা আল্লাহ ভরসা। স্পর্শীকে অন্যমনস্ক হতে দেখে দাদিমা কিছু বলার আগেই সে বলল, দাদিমা, আমার একটা প্রশ্নের উত্তর দিবা? কোন প্রশ্নের উত্তর কইয়া ফেলা? রুদ্র কি সারা জীবন চট্টগ্রামেই থাকার প্ল্যান করেছে? কেন দাদু ভাই আসবেন এইখানে থাকবো কেন? হ্যাঁ কি বাড়িঘর নাইকা? তাহলে ভোটে দাঁড়াচ্ছে যে? ঢাকা থেকে এসে দাপুটের সঙ্গে স্থানীয়দের সঙ্গে মিলেমিশে দলনেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে বাইরের হয়ে মিটিং মিছিল করছে, মারামারি করে, আদেশ করে এর হাত ভেঙে দে, ওর পা ভেঙে দে। মুখ্য কথা, এখানে স্থায়ী দলনেতা নেই। ওর নেতাগিরি এখানকার সবাই মেনেই বা নিচ্ছে কেন? এটা তো জানো স্যার, নানা বাড়ি এখানে দাদু ভাইয়ের নানা মামারা হক করে রাজনীতির মানুষ, বড় বড় পদে তারা যুক্ত আছে, পাওয়ার তাদের পকেটে। কদিন আগে তোর ছোট মামার শ্বশুরের উপরে হামলা হয়েছে, মেয়েরা বোধ হয় বাঁচবো না। তেরাচারি মায়েরা আত্মহত্যা কইরা লইয়াছে। দিন দিন হ্যার অবস্থা খারাপ হইয়া যাইতাছে। ঢাকাতে চিকিৎসা চলতেছে। বড় বৌমা সারাদিন হসপিটালে ভাইয়ের কাছে পইরা থাকে, কান্নাকাটি করে। কালকা দাদু ভাই মামারে দেখতে গিয়ে মোরা নিয়ে আইছে। হ্যাঁ কয়েকদিন বাইরে থাকবার পারবে না, কি কাম আছে? আর কইলো এইখানে থাকবার কথা। তুই ক,
কোন সুখের লাগা হে এখানে থাকবো। হ্যাঁ, মামার অবস্থা দেখা কারা কারা এই আকাম করেছে, তাহলে খুঁজনের লাগা হেই এখানে আইছে। কাজ শেষ হইলেই ফিরা যাইব গা। তাড়াতাড়ি ফিরনোর লাগায় দিন রাত পানি কইরা তগরে গরু খোঁজা লাগান খুঁজা বেড়াইতেছে। দাদু ভাইয়ের বড় মামার লোকজন দাদু ভাইয়ের সঙ্গে যুক্ত আছে, তাই এখনো কোনো খবর পাওয়া যায় নাই। শুনলাম খুব তাড়াতাড়ি পাওয়া যাইব, দেখা যাক কি হয়। আর দাদু ভাই এখানে লেখাপড়া করছে মেলা দিন, চীনা পরিচিত আছে। এখানে হাই মামার বাড়ি, নানার বাড়ি, তারে তো হক করে চিনবই। এলাকা এখানে আইসায় নেতাগিরি করে, বুঝলি? আর কেন কইছে হাই এখানে ভোটে দাঁড়াইবো? তুমি কইলা হে নাকি ভোটে দাঁড়াইবো? আমি কখন কইছি হাই কথা? বেশি বোঝনের লাগায় তোর শরীর স্বাস্থ্য বাড়ে না, মাথা মুডা কোহনকার। ওই বুড়ি ফালতু কথা কইবা না কইলাম। আগে সোজা ভাবে কইলেই হইতো, নিজে নিজে টানা পাসাইয়া আমারে কয় মাথা মুডা। হ্যাঁ, এই সেই জন্মের শয়তান, এবার আসিস কিছু কইতে, তখন তোরে জাতে দিয়া চাইচা দেবো, ব্যাদ্য কুনকার। এ কথা বলে দাদিমা রেগে চলে গেলেন। স্পর্শীয় মুখ ভেঙচি দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। রুদ্র নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। হয়তো মহারাজ ফ্রেশ হয়ে নাস্তা সেরে রাজ্য ভ্রমণে বের হবেন। এছাড়া তো আর কোনো কাজ নেই মহারাজের। তবে রুদ্র যেখানেই যাক, এই মুহূর্তে তার নাচতে ইচ্ছে করছে। ভীষণ খুশি খুশি লাগছে, কারণ দাদিমার সঙ্গে কথা বলে বুঝল রুদ্র এখানে থাকবে না বেশি দিন। হয়তো 10 দিনের কাজ সেরেই ঢাকায় ফিরে যাবে, সেখানেই ভোটে দাঁড়াবে। আর রুদ্রের সঙ্গে সেও ঢাকায় ফিরে যাবে। পুনরায় আগের মতো চলতে পারবে, ফিরতে পারবে। ওর চেনা বাসা, চেনা রুম, চেনা মানুষজন। আবারও স্কুলে যেতে পারবে। ইস, কবে এই 10 দিন শেষ হবে? এই বন্দি জীবন মোটেও ভালো লাগছে না। ইচ্ছে করছে মনের সুখে নেচে গিয়ে প্রজাপতির ন্যায় উড়ে ঘুরে বেড়াতে। এক আকাশ সমান অভিমান পুষে রেখে আম্মুর সঙ্গেও তেমন কথা বলে না। বাবা তো কথা বলতে গেলেই কেঁদে ফেলেন। ধুর, কারো বোঝা উচিত ছিল বাবা মা খারাপ চান না। এতদিন বেস্ট জিনিসগুলোই তার জন্য আনা হয়, কেনা হয়। জীবনসঙ্গী হিসেবে বেস্ট কাউকে খুঁজে দিবেন ওনারা। মানুষ হিসেবে নিঃসন্দেহে রুদ্র বেস্ট, তা বলার অপেক্ষাও রাখে না। তবুও কিছু কিছু মানুষকে যেমন অকারণেই ভালো লেগে যায়, তেমনই অকারণে খারাপ লাগে, বিরক্ত লাগে। তাদের উপস্থিতি চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই খারাপ লাগাটা কিসের লক্ষণ তারও জানা নেই। নিজের রাগ অভিমানের বশে বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। এর কষ্টের সমাপ্তি টানার সময় এসছে। রুদ্র আগে কি ছিল, কেন ছিল, সেই চ্যাপ্টার ক্লোজ। এখন যা হবে, ঘটবে, রটবে, এটাই মুখ্য বিষয়। এসব ভাবতে ভাবতে সে বিছানা গুছিয়ে জানালার পর্দা সরিয়ে রুমটাও গুছিয়ে ফেলল। রুদ্রের ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে পানি ঝরতে দিল। তারপর কাবার্ড ঘেটে মেরুন রঙের শার্ট আর কালো জিন্স বের করে বিছানার উপরে রাখলো। শার্টটা দারুণ দেখতে, পরলে দারুণ লাগবে। তখন ড্রয়িং রুম থেকে রুমা চেঁচিয়ে নাস্তা করতে ডাকলো। সে আসছি বলে রুম ঝাড়ু দিতে উদ্যত হতে রুদ্র ওয়াশরুম থেকে বের হলো। সে হাত দিয়ে ভেজা চুল ঝাড়ছে, পরনে শুভ্র রাঙা তোয়ালে। ওর এই অবস্থা দেখে স্পর্শী মুখ ভেঙচি দিয়ে কাজে মন দিল। এমন না যে রুদ্রকে এই প্রথম এই অবস্থায় দেখছে, কতবার দেখেছে তার ইয়ত্তা নেই। এক বাসায় থেকেছে, আপন ভাই বোনের মতো বড় হয়েছে, দেখাটাই স্বাভাবিক। তাকে রুম ঝাড়ু দিতে দেখে রুদ্র তার সামনে গিয়ে চুল ঝাড়ল। ভেজা চুলের পানি গিয়ে পড়ল স্পর্শীর চোখে মুখে। তবুও কিছু বলল না দেখে রুদ্র পুনরায় একই কাজ করলো। তখন স্পর্শী বিরক্তি, ফার্দার এমন করলে সবাইকে বলে দিব তোমার ডায়রিয়া হয়েছে। আমার ডায়রিয়া হয়েছে আমি তো জানি না, তুই জানলি কিভাবে? ওয়াশরুম ভ্রমণ করে। আজ তো ওয়াশরুম ভ্রমণ করিসনি, তবে সেটা তো তুমি আর আমি জানি, বাকিরা তো জানে না। এ কথা শুনে রুদ্র ওর নাকটা টেনে সামনে থেকে সরে গেল। সকালবেলা মানসম্মানে দফা রফা করার ইচ্ছে তার নেই। স্পর্শী নাকে হাত বুলিয়ে কাজ শেষ করে ঝাড়ু রেখে এলো। এসে দেখে রুদ্র কাবার্ড ঘেটে পোশাক বের করছে। মেজাজ খারাপ হলেও স্বাভাবিকভাবে স্পর্শী ওর পছন্দ করার শার্টটা রুদ্রের মুখের সামনে ধরল। রুদ্র শার্টের দিকে একবার দৃষ্টি বুলিয়ে শার্ট পরে বোতাম না লাগিয়ে প্যান্ট পরে নিল। মুখভঙ্গি স্বাভাবিক দেখে স্পর্শী বেলকুনিতে চলে গেল। সেখানে কয়েকটা গাছ আছে, যদিও নাম জানি না গাছগুলোর, তবে বিদেশি কোনো ফুলের গাছই হবে। স্পর্শী সেসব গাছে পানি দিয়ে রুমে পা রাখতেই রুদ্র খোঁচা মেরে হাজবেন্ডের শার্ট বের করে দিলেই ভালো বউ হওয়া যায় না, শার্ট বোতামগুলোই লাগিয়ে দিতে হয়।
স্পর্শী হাতটা মুছে এগিয়ে এসে শার্টের সব বোতাম লাগিয়ে দিয়ে পিছু ঘুরতেই রুদ্র বলল, শার্টের বোতাম লাগিয়ে দিলেই হয় না, হাজবেন্ডের প্যান্টের চেইন লাগানো কিনা, বেল্ট পড়েছে কিনা তাও চেক করতে হয়। একটু তো লজ্জা করো। লজ্জা? সেটা আবার কি? আর লজ্জা করবে কেন? আমি কি মাঝ রাস্তায় গিয়ে কোনো মেয়েকে বলেছি, এক্সকিউজ মি আপু, আমার প্যান্টের চেইনটা লাগানো কিনা চেক করে দিন প্লিজ? শোন, যেহেতু বলিনি তাহলে লজ্জা লাগার প্রশ্নই উঠে না। আর যাকে বলেছি সে আমারই বউ, একমাত্র বউ, তাও যেন তেন বউ না, জোর করে কবুল বলিয়ে বিয়ে করা বউ। আর বউকে এসব বলাই যায়। এমন কথা শুনে স্পর্শী বিরক্ত মুখে দাঁড়িয়ে রইল। রুদ্র সেটা খেয়াল করে এই টপিক চেঞ্জ করতে বডি স্প্রে হাতে নিয়ে পুনরায় বলল, ভালো বউ হতে গেলে হাজবেন্ডের শার্টের বোতাম লাগিয়ে কপালে আদর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। এতে কি হয় জানিস? হাজবেন্ডের শরীরে ফুল চার্জ হয়। বউকে রেখে সারাদিন বাইরে থাকলে প্রচুর এনার্জি লস হয়, চিন্তারা ঘিরে ধরে, তাই এই চার্জ অত্যন্ত জরুরি। এই কথা শুনে স্পর্শী ধীর গতিতে রুদ্রের কাছে এগিয়ে এলো। তাকে আসতে দেখে রুদ্র নিজেও ঘুরে দাঁড়ালো। চোখে চোখ রাখলো দুজন, দূরত্ব কমে গেল। তখন স্পর্শী নিজেই রুদ্রের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল। তার এমন কাণ্ডে রুদ্র অনড় হয়ে অপলক তাকিয়েই রইল, ওষ্ঠকোণে দুষ্টু হাসি। তাকে এভাবে তাকাতে দেখে স্পর্শী লাজুক হেসে এক হাত রাখলো রুদ্রের চোখের ওপর। তারপর রুদ্রের কানে কানে আদুরে কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে, আমি না বলা অবধি চোখ খুলবে না প্লিজ। তা আজ কোন দিকে সূর্য উঠেছে? রোজ যেদিন ওঠে সেদিকেই। কাহিনী কি? তোর মতিগতি ভালো ঠেকছে না। এজন্যই ভাল লাগে না। আমি স্বাভাবিক হতে চাচ্ছি, অথচ ওকে ওকে সরি। চোখ খুলবে না, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। এ কথা শুনে রুদ্র সেভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। একটু পরে স্পর্শী বলল, হাতটা বাড়াও। রুদ্র হাতটা বাড়িয়ে দিতেই হাতে কিছু একটা পেল। রুদ্র চোখ খুলে দেখে হাতে চুনের কৌটা, আর তার সামনেই ভ্রুজোড়া কুঁচকে দাঁড়িয়ে আছেন দাদিমা। ওদিকে রুদ্রর মুখের অবস্থা দেখে স্পর্শী দরজায় দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। হাসির চোটে মেঝেতে বসে পড়েছে সে। দাদিমা কিছু বুঝতে না পেরে একবার রুদ্র তো আরেকবার স্পর্শীর দিকে তাকাচ্ছে। রুদ্র নাকি চুন কি করবে এ কথা বলে দাদিমাকে ধরে এনেছে স্পর্শী। সেই সঙ্গে সাবধান করে দিয়েছে কথা না বলতে, শব্দ না করতে। স্পর্শীর কথা শুনে উনি নিঃশব্দে এসে রুদ্রের বাড়িয়ে রাখা হাতের ওপরে চুনের কৌটা দিয়েছে। কিন্তু স্পর্শীর হাসি আর রুদ্রের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে চরম ভুলই করে ফেলেছেন। এখানকার কাহিনী অন্য কিছু, সেটাও আন্দাজ করে নিলেন। এসব খুনসুটির চ্যাপ্টার উনিও পার করে এসছেন। নিজে চরম ভুল ধরতে পেরে উনি কথা না বাড়িয়ে চলে গেলেন। কি বা বলবেন, বলার মতো কিছু খুঁজে পেলেন না। বলতে গেলে এটাই প্রমাণিত হবে স্পর্শী দাদি নাতিকেই বোকা বানিয়েছে। এর চেয়ে চুপ থেকে কেটে পড়া বুদ্ধিমানের কাজ। দাদিমাকে যেতে দেখে স্পর্শী দাদিমার আঁচল ধরে পালালো। তখনও সে মিটিমিটি হাসছিল। ওর হাসি দেখে রুদ্র রেগে গজগজ করে নাস্তা করতে গেল। ফাজিলটার মনে এই ছিল, অথচ সরল মনে ভেবেছিল বউটা বুঝি লাইনে এসছে, কপালটা বুঝি প্রসন্ন হয়েছে। তারপর নাস্তা সেরে যখন বের হতে যাবে তখন স্পর্শীর সঙ্গে চোখাচোখি হলো। ক্ষণিকের জন্য মনে হলো স্পর্শী তাকে কিছু বলতে চাচ্ছে। ততক্ষণে স্পর্শী এঁটো হাত ধুয়ে রুমের দিকে হাঁটা ধরেছে। রুদ্র দরজা অবধি এগিয়েও থমকে গিয়ে কাফিকে বলল নিচে গিয়ে দাঁড়াতে। সে ওয়ালেট নিয়ে আসছে। কাফি বাধ্য সহকারীর মতো নিচে যেতেই রুদ্র রুমে গিয়ে নিঃশব্দে দরজা ফিরিয়ে দিল। জানালায় দৃষ্টি ফেলে বাইরের দিকে তাকিয়ে আছে স্পর্শী। রুদ্র তার কাছে গিয়ে আচমকা পেছন থেকে ধরল। তাতে স্পর্শী নড়লও না, চমকালও না, যেন জানতো এমন কিছুই হবে। নীরবে করা আহ্বান রুদ্র ঠিকই বুঝে নিবে। স্পর্শীকে নিশ্চুপ দেখে রুদ্র হাতের বাঁধন আর একটু শক্ত করে কাঁধে থুতনি রেখে আমাকে বোকা বানানোর শাস্তি পাওনা রইল, ফিরে এসে দিব, ততক্ষণ সাবধানে থাকা হয় যেন। এ কথা শুনে স্পর্শী রুদ্রের থেকে নিজেকে ছাড়িয়ে মুখোমুখি দাঁড়ালো। রুদ্রের শার্টের কলারটা ঠিকঠাক করে মুচকি হাসল। তারপর রুদ্রের বুকের বাপাশে ঠোঁট ছুঁয়ে চোখে চোখ রেখে বলল, তুমি শুধু দলনেতা নও, আরো অনেকের অনেক কিছু। তাই যা করবে ধীরে সুস্থে সাবধানে যেও, আর আমার প্রাপ্য শাস্তির বদৌলতে সহি সালামতে ফিরে এসো। স্পর্শীর এমন অনাকাঙ্ক্ষিত আচরণে ভীষণ অবাক হলেও রুদ্র প্রকাশ করল না, বরং একরাশ ভালো লাগায় ছুঁয়ে গেল বক্ষপাশ। সুখের দোলা লাগলো সারা গায়ে।
অতঃপর সে একটা ফোন স্পর্শীর হাতে তুলে দিয়ে স্পর্শীর কপালে ওষ্ঠ ছুঁয়ে বিদায় নিল। রুদ্র যাওয়ার আধা ঘন্টা পরে স্পর্শী আর দাদিমার একসঙ্গে শরীর খারাপ হতে শুরু করলো। তারা দুজনেই বমি করে ফ্লোর ভাসিয়ে দিল। ধীরে ধীরে তাদের পুরো শরীর অবশ হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই দাদিমাও অবচেতন হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। কপাল ফেটে রক্ত গড়াতে লাগলো ধবধবে সাদা টাইলসের মেঝেতে। তখন স্পর্শীর চোখজোড়াও বন্ধ হয়ে আসছিল। তখন সামনে এসে দাঁড়ালো অতীব এক সুন্দরী রমণী। চোখ ধাঁধানো তাহার রূপ এবং ঐশ্বর্য মার্জিত পোশাক। সেই রূপবতীর ক্রোধাপূর্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। কে সেই রূপবতী? এখানে কেন? তবে অপরূপ রূপের সেই মায়ানন্দিনী চোখের চাহনি বড্ডই রোষানলপূর্ণ, ভয়ঙ্কর। তাকে চেনার আপ্রাণ চেষ্টা করল স্পর্শী, কিন্তু মস্তিষ্ক সায় দিল না। স্পর্শী চেতনা ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন কেউ তার পেটের সজোরে এক লাথি বসালো। পরপর 3 বার লাথির চোটে সে পেট চেপে ধরে মা মা করে চেঁচিয়ে উঠল। করুণ সুরে সেই মমতাময়ী ডাক ধাক্কা খেল ড্রয়িং রুমের আনাচে কানাচে। অসহ্য ব্যথায় চিৎকার করতে থাকলো সে। তখন পুরুষালী শক্ত হাতের বিস্ত্রী স্পর্শে তার শরীর গলিয়ে উঠল। গলগল করে বমি করে ফেলল কারো ডান হাতের ওপর। তখন সে অচেনা পুরুষ সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল তার গালে। মনের রাগ মেটাতে শক্ত হাতে গলা চেপে ধরে শ্বাসরোধ করল। শ্বাস নিতে না পেরে সে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা দাপিয়েও কাজ হলো না। তার অবস্থা দেখে কেউ বিশ্রী গালি দিচ্ছিল, লাথি মারছিল তলপেটের ওপর। স্পর্শী আর সহ্য করতে পারল না। তার ডাগর ডাগর নেত্রজোড়া আপনা আপনিই বুঝে এলো। তবে আপ্রাণ চেষ্টা করেও মুখে উচ্চারণ করতে পারলেও সে মনে মনে একটি কথা একাধিকবার, রুদ্র, বাঁচাও। রুমা গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরে মাংস কষাতে ব্যস্ত। আজকে সে হরিণের মাংস রান্না করছে, সুন্দরবনের চিত্রা হরিণ। চিত্রা হরিণ দেখতে যেমন নজর কাড়া, মাংস তেমন সুস্বাদু। সে মাসখানেক আগে খেলেও স্বাদ যেন মুখে লেগে আছে। আজ বিশেষ অতিথি এসছে, সে নিজের হাতে হরিণের মাংস রান্না করে তাদের খাওয়াবে। এসব ভেবে তার মুখে হাসি ফুটল। রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। মনে হচ্ছে রান্নাটা দারুণ টেস্টি হবে। যদিও তার রান্না খেয়ে কেউ খুব বের করতে পারে না পাক্কা শেফ কিনা, তাই সে মাঝারি আঁচে মাংস কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাংস সিদ্ধ করতে দিল। তারপর অন্য চুলায় চায়ের পানি বসিয়ে ড্রয়িং রুমে উঁকি মেরে এলো। ড্রয়িং রুমের অবস্থা দেখে মিটিমিটি হেসে 2 কাপ চা বানিয়ে সেদিকেই পা বাড়ালো। মুখ ভর্তি হাসি তার। শ্যামবনের মুখশ্রী খুশিতে ঝলমল করছে। আসন্ন সুখবরে ষোড়শী কিশোরীর ন্যায় চঞ্চল তার মন প্রাণ। ড্রয়িং রুমে গিয়ে সেন্টার টেবিলের ওপর চায়ের কাপটা রাখলো, মুখে তৃপ্তির হাসি। কতদিন পর ছোট ভাইকে দেখছে। বোনকে দেখে মাসুম এক গাল হেসে কুশল বিনিময় করে জড়িয়ে ধরল। ইচ্ছে থাকলেও সে এসে বোনকে দেখে যেতে পারে না, কারণ এই না পারার পেছনে মস্ত বড় হেতু রয়েছে। নিজ নিজ স্বার্থ লুকায়িত, আর স্বার্থ হচ্ছে মোটা অঙ্কের টাকা। তারা 2 ভাই বোন মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরিকল্পনা মাফিক এখানে এসছে, যদিও কথা কেউ জানে না। 8 মাস আগে টাকার বিনিময়ে একটা দায়িত্ব অর্পণ করা হয় তাদের উপর। মাসুমের দায়িত্ব রুদ্রের প্রতি নজর রাখা, আর রুমার দায়িত্ব কাফিকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করা। রুমা সেই কাজ দায়িত্বের সাথে সম্পূর্ণ করেছে। নিজেকে এতিমের পরিচয় দিয়ে সত্য গোপন করে কাফির বিশ্বাস অর্জন করেছে। রুদ্রের কাছে ভালো মানুষের মুখোশ পরে এই অবধি এসছে। কিন্তু মাসুম রুদ্রের ওপরে নজর রাখতে গিয়ে খোঁজ পায় স্পর্শী। ঠিক পুতুলের মতো দেখতে মেয়েটার বাঁকানো শরীরটা প্রবলভাবে তাকে আকৃষ্ট করে। কাম স্পৃহা জেগে ওঠে। মরিয়া হয়ে যায় পুতুলটাকে একবার হলেও ছুঁয়ে দেখার। দিনে দিনে তার মনোবাসনা দৃঢ় হতে থাকে। কিন্তু ছুঁতে গেলে রুদ্রের মুখোমুখি হতে হবে, আর রুদ্রের নজরে পড়া মানে তার পরিকল্পনা ভেস্তে যাওয়া। তার পরিকল্পনা ভেস্তে যাওয়া মানেই প্রাণ খোয়ানো। তাই মিথ্যা কথার রস ঢেলে কৌশলে সেই স্পর্শীর সঙ্গে সম্পর্ক গড়েছিল। উদ্দেশ্য হাসিলের অনেকখানি পথ এগিয়েও ছিল, কিন্তু রুদ্র এসে সব বানচাল করে দিল। সেদিন যদি আর কিছুক্ষণ পর রুদ্রের আগমন ঘটত, তাহলে সে উদ্দেশ্য সফল করে ফেলত। আর পরিকল্পনা মাফিক পরদিন সকালে জনপ্রিয় পত্রিকার পাতায় বড় করে ছাপা হতো, তুখোড় রাজনীতিবিদ রুদ্র রাজের বোন ধর্ষণ। কিন্তু আফসোস, সেসব কিছুই হলো না। পূর্বের কথা ভেবে মাসুম চায়ের কাপ নিয়ে আশেপাশে তাকালো।
বিলাসবহুল ফ্ল্যাটটা বেশ বড়, নজর কাড়াও বটে। ফ্ল্যাটের ডেকোরেশন দেখে মনে হচ্ছে নামি দামি লোক থাকে এখানে। হঠাৎই তার মনে হলো ড্রয়িং রুমে আরেকজন নেই। অপরূপ সৌন্দর্যের রমণী অনুপস্থিত এখানে। মাসুম সামনে এগিয়ে দেখে সেই রমণী রৌদ্রের বেডরুমে কী সব খোঁজাখুঁজি করছে, কিন্তু যেটাতে হাত দিচ্ছে শব্দ করে সাইরেন বেজে উঠছে, নতুবা পার্স যাচ্ছে। বেশ কয়েকবার চেষ্টা করে বিরক্ত হয়ে বাংলা ইংলিশ মিলে গালি ছুটছে সেই রমণী। এত কষ্ট করে এসে যদি কাজের কাজ নাই হয় তাহলে কেমন লাগে? রুদ্র ভীষণ চতুর বলে এই ব্যবস্থা করেছে যাতে প্রয়োজনীয় ডকুমেন্ট হাত বদল হতে না পারে। এ কথা ভেবে উনি ছোট ডয়ারে হাত রাখতে পুনরায় সাইরেন বেজে উঠল। এভাবে সাইরেন বাজতে সাইরেন বেজে উঠেছে যেহেতু আর টাচ করিয়েন না। কেন? আশেপাশে কেউ শুনে ফেললে বিপদে পড়ে যাব। মাসুমের কথা শুনে সেই রমণীর মেজাজটা বিগড়ে গেল। সে বিশ্রী গালি দিয়ে বসলো মাসুমকে। এই অকর্মাটাকে রুদ্রের রুমের সব পার্স জানতে বলেছিল, অথচ দুজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন রান্নাঘরে পড়ে আছে আর আরেকজন স্পর্শীর শরীর হাতাতে ব্যস্ত, যেন ওদেরকে এসব করতে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। নিজের রাগ সামলাতে না পেরে উনি হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারলেন। সেটা গিয়ে লাগলো রুমার কপালে। সে আহ শব্দ করে কপাল চেপে ধরে সেখানেই বসে পড়ল। মাসুম জলদি ফার্স্ট এইড বক্স খুঁজে এনে বোনের কপালে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। তবে মাসুম মনে মনে এর প্রতিশোধ নেওয়ার ওয়াদা করে ফেলেছে। এই মহিলা মানুষ মনে করে না তাদের, যখন তখন জঘন্য ভাষায় দুর্ব্যবহার করে। ম্যাম রেগে আছে দেখে রুমা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, স্পর্শীরা কি ড্রয়িং রুমে পড়ে থাকবে ম্যাম? কেউ আসলে সন্দেহ করতে পারে। এক কাজ করো, মুরগি কেটে টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে দাও, আর মাশরুম পড়শিকে রেপ করে ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দাও। এদেরকে বাঁচিয়ে রাখার মানে ঘোর বিপদ। তাছাড়া কোথায় যেন শুনেছিলাম সত্য শেষ রাখতে নেই। ওদের যে অবস্থা, কয়েক ঘন্টা এভাবে পড়ে থাকলে এমনিতেই মারা যাবে। মেয়ে মানুষের জান ওই মাছের প্রাণ। তোমার মতন গাধীর কথা শুনে বিপদ ডাকতে পারবো না আমি। আর কত কথা না বলে যা বললাম করো। তোমার আজাইরা বকবক শোনার জন্য মাসে মাসে এত টাকা দেওয়া হয় না। উনি উক্ত কথার রাশ টানতেই ওনার ফোনে রিংটন বেজে উঠল। সেভ নাম্বারে নাম দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটা চরম বেয়াদব। দলের খাতিরে সম্ভবত 2 বার কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তে কল দেখে ব্যাপারটা ভাবাচ্ছে খুব। উনি ভাবনায় ছেদ ঘটিয়ে বিরক্তির সাথে কল রিসিভ করল। তখন কারো অত্র হাসি কানে এসে বিঁধল। তার বিরক্তির ক্ষীণমাত্রা তরতর করে বেড়ে গেল। সে কলটা কেটে দিতে উদ্যত হতেই অপর পাশ থেকে সে বলে উঠল, অ্যালিমিয়া খান ওরফে অ্যামিলি বলছি মামি সাহেব। আহারে, এবারেও আপনার প্ল্যানে ধাপ্পা। কিছু বলার থাকলে বলো, নয়তো ফোন রাখো। আপনার জমদূত দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রাণে বাঁচতে চাইলে পালিয়ে যান। মানে? রুদ্র গাড়ি ঘুরিয়ে বাসার দিকেই আসছে। বাঁচতে চাইলে গা ঢাকা দিন, নয়তো কি হবে আশা করছি বলতে হবে না। হা 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 হা। এ কথা বলে এমিলি কল কেটে অট্ট হাসিতে ফেটে পড়ল। এমন কাঁচা কাজ এই মহিলার দ্বারাই সম্ভব। এমিলি মিথ্যে বলছে বলে মনে হলো না, তাই সেই রমণী মাসুমকে কথাটা জানাতেই তারা বেরিয়ে পড়তে উদ্যত হলো। রুমার কপালে ব্যান্ডেজ দেখে রুদ্র সন্দেহ করতে পারে, তাই রুমা কেউ সঙ্গে যেতে বলল। রুমা মেয়েটা যা ভীতু, রুদ্রের ভয়ে সব গড়বড় করে দেওয়ার সম্ভাবনা আছে। মোদ্দা কথা, রুদ্র সন্দেহ হলে পেটের কথা বের করেই ক্ষান্ত হবে, সেটা যে কোনো উপায়ে। আপাতত রুদ্র থেকে বাঁচতে রুমাকে সঙ্গে নেওয়া শ্রেয়। ওরা বের হয়ে লিফট উপরে উঠছে দেখে না দাঁড়িয়ে সিঁড়ি বেয়েই নিচে নেমে গেল। তারপর মুখ লুকিয়ে বের হয়ে গাড়িতে উঠে বসল। রুমাকে দেখে দারোয়ানও খুব একটা গুরুত্ব দিল না। আরামসে বসে ডাল পরোটা খেতে মগ্ন হয়ে গেলেন। নিস্তলার ভাবি যা রান্না করে না, পুরাই অমৃত। মাসুমের গাড়ি বেরিয়ে যেতে রুদ্রের গাড়ি এসে থামলো গেটের কাছে। রুদ্রের গাড়ি দেখে দারোয়ান দৌড়ে বেরিয়ে এসছেন, কিন্তু কিছু বলার আগেই রুদ্র আর কাফি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে লিফটে প্রবেশ করেছে। লিফটও তরতর করে উপরে উঠতে শুরু করেছে। দারোয়ান বিরক্ত হয়ে পুনরায় খেতে বসলেন। এদের জ্বালায় খেতে বসেও শান্তি নেই। রাজনীতির লোক বলে ভয় কিছু বলাও যায় না। যদি শুনে এসব বলেছে তবে সুন্দর করে পেছনের ছাল ছাড়িয়ে উল্টো ঝুলিয়ে শুকনো মরিচের গোড়া ছিটিয়ে দিবে। কি দরকার শুধু শুধু নিজের বিপদকে নিমন্ত্রণ জানানো? এমনিতে একমাত্র বউ বন্ধুর সঙ্গে ভেগে যাওয়াতে দুঃখের শেষ নেই। যতটুকু সম্বল ছিল বউটা সঙ্গে করে নিয়ে গেছে। এ কথা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে তাকিয়ে রইলেন।
তারপর গলা পাকানো কান্না গিলে ফেলে আফসোস। হায় রে জীবন, হায় রে বন্ধু, শালা আর মেয়ে পেলি না, আমার বউটাকে নিয়েই ভাবতে হবে। ওদিকে রুদ্র আর কাফি লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে থমকে গেল। ফ্ল্যাটের দরজা খোলা। স্পর্শী আর দাদিমা মেঝেতে পড়ে আছে। এখানে স্পর্শী আর দাদিমা। রুমা কই? 1.5 ঘন্টা আগে তাদের 3 জনকে রেখে গিয়েছিল। কাফি রুমাকে না দেখে দুরু দুরু বুকে নাম ধরে ডেকে খুঁজতে শুরু করে।